গ্রাম ছিল। প্রায় রাত্রি ১১টা বাজে। পুরো গ্রাম ঘুমুচ্ছিল, কিন্তু মা শারদা আর ছেলে রমেশের চোখে ঘুম ছিল না। তারা হলে বসে রাত্রিবেলায় টিভি দেখছিল। রমেশের স্ত্রী অনামিকা গর্ভবতী ছিল। কোন্ডাপুর গ্রাম ছিল। প্রায় রাত্রি ১১টা বাজে। পুরো গ্রাম ঘুমুচ্ছিল, কিন্তু মা শারদা আর ছেলে রমেশের চোখে ঘুম ছিল না। তারা হলে বসে রাত্রিবেলায় টিভি দেখছিল। রমেশের স্ত্রী অনামিকা গর্ভবতী ছিল। সকাল থেকে বিকেল পর্যন্ত বিশ্রাম না করে ঘরের সব কাজকর্ম করে সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তাই সে নিজের ঘরে মাটিতে ম্যাট বিছিয়ে শুয়ে পড়ে। বিছানার ওপরে তার ৫ বছরের মেয়ে নিতা ঘুমুচ্ছিল। মাথা ব্যথা হওয়ার কারণে সে একটা কাপড় দিয়ে মাথাটা বেঁধে নিয়েছিল। তার গালে ৫টা আঙুলের দাগ দেখা যাচ্ছিল, কিন্তু নিজের হাতগুলো দেখে তার খুব খারাপ লাগছিল। তাই সে মনে মনে বলে, হে ঈশ্বর, আগে যদি আমাকে আবার জন্ম দাও, তো মেয়ে রূপে কখনো জন্ম দিও না। এমনকি পুরুষ রূপেও আমাকে জন্ম দিও না, পশু জানোয়ার রূপে জন্ম দিও। আর যদি সেটা না করতে পারো, তাহলে পয়সাওয়ালি ভালো ঘরে জন্ম দিও, যাতে শাশুড়ি আর স্বামীর হাতে এভাবে পণের জন্য মার খেতে না হয়, রানীর মতন থাকতে পারে। এটাই তো জীবনের সব থেকে বড় কথা। এভাবে প্রার্থনা করে অনামিকা ধীরে ধীরে নিজের চোখ দুটো বন্ধ করে। ক্লান্ত অনামিকা এবার ধীরে ধীরে ঘুমিয়েও পড়ে। সোফায় বসে টিভি দেখছিল শারদা। তার চোখ ঘড়ির দিকে যায়। তখন ঘড়িতে প্রায় ১১টা বেজে ২০ মিনিট। সেখান থেকে মা আর ছেলে উঠে ধীরে ধীরে বেডরুমে যায়, যেখানে অনামিকা ঘুমুচ্ছিল। নিতা বিছানার ওপরে ঘুমের ঘোরে ছিল। তারপর মা আর ছেলে এটা দেখার জন্যে যায় যে অনামিকাও গভীর ঘুমে আছে কিনা। তাদের মনে হয় যে অনামিকা ঘুমোয়নি, সে শুধু ঘুমোবার ভান করছে। তখন শারদা বলতে লাগে, হ্যাঁ রে রমেশ, তুই ওর পা দুটো ধর, আমি ওর গলাটা দাবাই। তারপর নিঃশ্বাস না নিতে পেরে ছটপটিয়ে নিজেই মরে যাবে। কিছুক্ষণ পরে আমরা গিয়ে পুকুরে ফেলে আসব। লোকেরা ভাববে আত্মহত্যা করেছে। মা, আমরা হাত ব্যবহার করব না, না হলে অনেক সময় শরীরে আঙুলের দাগ রয়ে যায়। যদি ওর বাবা রঘুপতির একটুও সন্দেহ হয়, তিনি আবার পোস্টমর্টম করাতে পারে, তখন আমরা ধরা পড়ে যেতে পারি। তাহলে তো আমাদের জেল হতে পারে। না না বাবা, আমি যাব না। তাই আমি বালিশ দিয়ে ওর পাটাকে টিপে ধরি, আর তুমি অন্য আরেকটা বালিশ দিয়ে ওর মুখটাকে টিপে দাও। ভালো বুদ্ধি দিয়েছ, চলো তাই করি। এই বলে রমেশ একটা বালিশ নেয় আর অন্য বালিশটা সে শারদাকে দেয়। তারপর তারা দুজনে মিলে বালিশ দিয়ে অনামিকার প্রাণ নেওয়ার চেষ্টা করে। হঠাৎ করে অনামিকা একেবারে চোখ খুলে দেয়। তা দেখে তারা অবাক হয়ে যায় আর একে অপরকে দেখতে লাগে। পণের লোভে তোমরা আমাকে মেরেছ, গালাগালি দিয়েছ, খাবার দাওনি, সে সব আমি সহ্য করেছি, শুধুমাত্র এই জন্যে যে আপনারা আমার মেয়েকে দুবেলা খেতে দিচ্ছেন। কিন্তু আপনাদের আজ আমার প্রাণ নিতে এতটুকু দ্বিধা হলো না, এটা জানার পরেও যে আমার পেটে একটা সন্তান আছে। এরপরেও এখানে থাকাটা আমার জন্য সুরক্ষিত নয়, বুঝে গেছি। কি, তুমি বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছ আমাদের? সেটা নয় মা, এমনিতেও আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতে চাই। আপনি মহিলা নন, চুড়ি পরে, টিপ পরে, শাড়ি পরে গোপধারী পুরুষ মানুষের থেকে কিছু কম নন। এটা শোনার পরে শারদা তেলে বিগুনে জ্বলে যায়। তারপর অনামিকার গালে সে কষে একটা থাপ্পড় লাগায়। অনামিকার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগে। চোখের জল ঘুমন্ত নিতার ওপরে পড়ে। সে ঘুমের ঘোরেই চোখ খুলে দেখতে লাগে। শারদা তাড়াতাড়ি করে মারা বন্ধ করে। অনামিকার গালটা লাল হয়ে গেছিল। অনেক চেষ্টা করা সত্ত্বেও অনামিকার চোখের জল আর বন্ধ হয় না। ক্রমাগত তার চোখ দিয়ে জল গড়িয়েই যাচ্ছিল। নিতা একটু একটু সব ব্যাপারই বুঝতে পারে। মা, ঠাকুমা আর বাবা তোমাকে মারধর করেছে? না না বাবা, তারা আমাকে কেন মারতে যাবে? তারা শুধু বলছিল কালকে আমাকে কি রান্না করতে হবে। ঠিক है, फिर मैं थोड़ा बाथरूम से आती हूँ। এই বলে নিতা বিছানা থেকে নেমে চলে যায়। জানি না কেমন ভাগ্য আমার। মা লক্ষ্মীও শুধু বড় লোকদের বাড়িতেই যান, আমার মতন গরিব বৌমার বাড়িতে আসেনি না। যতই আমি তাকে রাখার চেষ্টা করি না কেন, যতই কষ্ট করি, কিন্তু তিনি আমাকে ছেড়ে চলেই যান।
হ্যাঁ, মা লক্ষ্মীও চান যে বড়লোক বাড়িতেই থাকতে, তিনি গরিব বাড়িতে থাকতে চান না যে। কিন্তু কেন সে তাদের সাথে বেশি দিন থাকেন না? কারণ আপনাদের মতন মানুষেরা যতই পাক না কেন কখনোই কোনো কিছুর জন্য সন্তুষ্ট হন না। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। কেনই বা আমাকে মেরে নিজের মাথার ওপরে পাপ নেবেন বলুন তো? এই বলে সে নিজের জামা কাপড় বেঁধে নেয়। তারপর নিতা যেই বাথরুম থেকে ফেরে তাকে নিয়ে সে বাইরে বেরিয়ে আসে। রমেশ মুখের ওপরে দরজা বন্ধ করে দেয়। নিতা বারবার ডাকা সত্ত্বেও জবাব দেয় না। সারা রাত্রি ধরে তারা গ্রামের পথে হাঁটে। তারপরে যখন জঙ্গলের পথে হাঁটতে লাগে খুব জোরে বৃষ্টি নামে। বিদ্যুৎ আর ভারী বর্ষা থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য তারা একটি বড় গাছের তলায় গিয়ে দাঁড়ায়। তখনই সেই পথ দিয়ে এক বয়স্কা মহিলা ছাতা নিয়ে আসছিল। গর্ভবতী অনামিকাকে দেখে সে নিজের কুঁড়ে ঘরে নিয়ে যায়। বয়স্কা মহিলাটি বলে এই কুঁড়ে ঘরটি তারই, পাশেরই একটা লক্ষ্মী দেবী মন্দিরে সে কাজ করে। অনামিকা বলে তার জন্য সে যেন একটা কাজ খুঁজে দেয়। তা শুনে সেই বয়স্কা মহিলা বলে, মা লক্ষ্মীর মন্দিরে সিঁড়ি ধুতে হবে আর সাজাতে হবে। অনেক সিঁড়ি আছে কিন্তু। করবো গো মা, আমার মেয়ের দুবেলা খাবারের জন্য আমি যে কোনো কাজ করতে পারি যে। এভাবে সে বলে। নিজে গর্ভবতী হওয়া সত্ত্বেও মেয়ে নিতাকে সঙ্গে করে নিয়ে সে মা লক্ষ্মী দেবীর মন্দিরে চলে যায়। পাশের ঝর্ণা থেকে একটা কলসিতে করে জল এনে সিঁড়িগুলো পরিষ্কার করে সেটাকে সাজিয়ে দেয়। সেখানেই মন্দিরে ভক্তদের দেওয়া ফল মূল প্রসাদ সে খায়, আর দানে যা টাকা দেয় সেটাকেই ভালো করে সঞ্চয় করে সে রাখতে লাগে। এভাবেই দিন কাটছিল। একদিন তার খুব জ্বর হয়, সে আর মন্দিরে যেতে পারে না। সে ঘরে বিছানায় শুয়েছিল। নিতা মা লক্ষ্মীর ফটোর সামনে দাঁড়িয়ে হাত জোড় করে বিনতি করে, মা লক্ষ্মী, আমার মায়ের খুব জ্বর হয়েছে। এখানে তার দেখাশোনা করার জন্য কেউ নেই। আমি ছোট বাচ্চা, আমি জানি না কি করতে হবে। তাই আমার মা আজ মন্দিরের সিঁড়ি পরিষ্কার করতে আসতে পারিনি। তুমি আমার মায়ের ওপরে রাগ করো না। প্রার্থনা করার দরুন মা লক্ষ্মী সেখানে প্রকট হয়ে যান। তারপর এক চাকরানীর বেশ ধরে সে অনামিকার সেবা করতে লাগে। নিজের শক্তি দিয়ে অনামিকার জ্বর সে ঠিক করে দেয়। অনামিকা চোখ খুলে দেখে। তার মনে হয় মা লক্ষ্মী নিজে স্বয়ং এসে তার সেবা করেছেন। তাই সে হাত জোড় করে প্রার্থনা করে, আমাকে ক্ষমা করে দিও ঠাকুর, আমি খুব ভুল কথা বলেছিলাম। আজ তুমি দেখিয়ে দিলে গরিব বা বড়লোক সবাই এক তোমার জন্য। শুধু আমরা কিভাবে তোমাকে চাই সেটা বড় কথা। আমাকে ক্ষমা করো মা। এভাবে ভুল কথা ভাবার জন্য সে লক্ষ্মী ঠাকুরের কাছে ক্ষমা চায়। মা লক্ষ্মী তাকে একটা সোনায় ভরা ঘড়া দেয়, যা দিয়ে সে নিজের জীবিকা চালাতে পারে, এবং সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তখন থেকে অনামিকা নিজের মেয়ে নিতার খেয়াল রাখতে লাগে আর আনন্দে জীবন কাটায়।